অন্যদিকে ফের বিজেপির অনন্ত অস্বস্তি। মঙ্গলবার রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? অনন্তকে অবস্থান স্পষ্ট করার পরামর্শ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অনন্ত মহারাজ বিজেপির টিকিটে পশ্চিমবঙ্গ থেকে প্রথম রাজ্যসভার সাংসদ। মঙ্গলবার কোচবিহারে তার বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদের সঙ্গে প্রায় 40 মিনিট বৈঠক করেন। এ নিয়েই রাজনৈতিক মহলে জোর জল্পনা। অনেকেরই প্রশ্ন, এটা কি নতুন কোন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? কারোর সঙ্গে যোগাযোগ করিনি, ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে না রাজনীতি কোনো আলোচনা নেই। আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায় আমি কি করে বাধা দেবো? 21-এর বিধানসভা ভোটের আগে অনন্ত মহারাজের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর 2023-এ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। এরপর বছর ঘুরতে না ঘুরতেই বেসুরো হন অনন্ত। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, কেন করে না ওইটা তো আমি জানি না। এদিন মমতার সঙ্গে বৈঠকের পর ফের সুর চড়ান অনন্ত মহারাজ। এবার তাঁর নিশানায় কোচবিহারের বিজেপি নেতৃত্ব। আমি বিজেপি সংসদ হয়েছে, আজ পর্যন্ত আমাকে কোচবিহার বিজেপির অফিসটাই দেখায়নি। সেন্ট্রাল টিম আসলো, তারাও বলছে না, দামও ডাকছে না, আমাকে মানেই না ওরা। তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির, যেখানে আপনার সম্মান নেই? এরা আমাকে কি সম্মান দেবে? সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ, মাননীয় অমিত শাহ। সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী, যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে, আমার সঙ্গে বৈঠক করেছে। দু রকমের অবস্থান থাকলে মুশকিল। উনি বিজেপির না সেটা আগে ঠিক করে বলতে বলুন, আমার মনে হয় সেটা দরকার। আজকে আমি পার্টির যে দায়িত্বে আছি, আগামীকাল সেই দায়িত্বে থাকবো না, আমাকেও সব জায়গায় ডাকা হবে না। অমিত শাহজির কাছে তো আমি নিয়ে গেছিলাম তাকে। সুকান্ত বাবুকে দেখলে মনে হচ্ছে দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। আপনি এইসব বিষয়গুলো দেখতে থাকুন, অনেক কিছু দেখা এখনো বাকি রয়েছে। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ রাজবংশীদের অন্যতম প্রধান মুখ। আর উত্তরবঙ্গের 5 লোকসভা কেন্দ্রে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। কোচবিহারে রাজবংশী ভোট 62%, জলপাইগুড়িতে 50%, আলিপুরদুয়ারে 38%, রায়গঞ্জে 52%, বালুরঘাটে 48%। 2016-র বিধানসভা ভোটে এই রাজবংশী ভোটের সিংহভাগ যায় তৃণমূলে। তারপর 2019-এর লোকসভা এবং 21-এর বিধানসভা ভোটে রাজবংশীদের অনেকেরই সমর্থন পায় বিজেপি। এবার 24-এর লোকসভা ভোটের আগে সেই রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ হয়ে যান বেসুরো। তার নিজের কেন্দ্র কোচবিহারে জিতেছে তৃণমূল, ছিনিয়ে নিয়েছে বিজেপির থেকে। সামনে এবার 26-এর বিধানসভা ভোট। তার আগে অনন্ত মহারাজের বাড়িতে তৃণমূল নেত্রী, যা বিশেষ তাৎপর্যপূর্ণ। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। এদিন কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যান অনন্ত মহারাজের বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে রাস্তার দুপাশে হাজির ছিল নারায়ণী সেনা। নিউজ 18 বাংলা। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা তদন্ত শুরু। আমরা জানি গতকালই চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছন, তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং আজ থেকে শুরু জিজ্ঞাসাবাদ পর্ব। আমরা জানি গতকালই দুপুরে জনক কুমার গর্গ তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছন, চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি, এবং সিগন্যাল ত্রুটির কথা তিনি স্বীকার করেন কার্যত। কিন্তু আজ থেকে শুরু হচ্ছে জিজ্ঞাসাবাদ পর্ব। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একবার জানবো। আবির, আজ থেকে যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হচ্ছে সেক্ষেত্রে মূলত কোন কোন বিষয় খতিয়ে দেখা হবে? দেখো, আজকে প্রধান এবং গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির সাথে সিসিআরএস কথা বলবেন। তার কারণ হচ্ছে রাঙাপানি স্টেশন ছেড়ে বেরোনোর পরই যে প্রথম সিগন্যাল পোস্ট পড়বে তার নাম্বার হচ্ছে 654 এবং রেলের যে 2 নথি পিএলসিটি অর্থাৎ পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট যে ছিল সেখানে এই পোস্টের কথা উল্লেখ করা ছিল। এই 654 নম্বর সিগন্যাল পোস্ট বেরোনোর পরই একটি লেভেল ক্রসিং রয়েছে এবং সেই লেভেল ক্রসিং এর পর
দেখতে পাওয়া যাবে হচ্ছে যে 652 এবং 652 এবং 650 এই দুটি সিগন্যাল পোস্ট, এবং তারপরে ফের একটি লেভেল ক্রসিং। এই 652 এবং 650 যে সিগন্যাল পোস্ট রয়েছে সেখানেই দুর্ঘটনাটি ঘটেছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে 654 এবং 652 মাঝে থাকা যে লেভেল ক্রসিং এবং 650 এবং 648 এর মধ্যে থাকা যে লেভেল ক্রসিং, এই লেভেল ক্রসিং এর যারা গেটম্যান ছিলেন তারা সেদিনকে কি রেখেছিলেন এবং কোন ট্রেনের চালককে তারা কি সেখানে আরো গতি কমাতে বলেছিলেন বা ট্রেন দাঁড় করিয়ে রেখেছিলেন, সেই বিষয়টা তারা জানার চেষ্টা করছেন। তাহলে বুঝতে পারা যাবে যে মালগাড়ি যে সময়ের ক্ষেত্রে সেটা এগিয়ে আসলো কি করে। আর এবার জয়নগরের দিকে আমরা নজর রাখবো। জয়নগরের নার্সিংহোমে একেবারে ধুন্ধুমার কাণ্ড। সেখানে রোগী মৃত্যুতে চিকিৎসা হয়, যার জেরে গাফিলতির অভিযোগ সামনে উঠে আসছে। রোগীর মৃত্যু হয়েছে, রোগীর পরিবার পরিজনের তরফ থেকে নার্সিংহোম ভাঙচুর করা হয়। জয়নগরের নার্সিংহোমে উত্তেজনা, ভাঙচুর, মৃতের পরিবারের বিরুদ্ধে হামলার অভিযোগ। দেখুন সিসি ক্যামেরার সেই ফুটেজ সামনে উঠে এসেছে। জয়নগরের নার্সিংহোমের ছবি, নার্সিংহোমের সিসি ক্যামেরার ফুটেজ নিউজ 18 বাংলার কাছে, যেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো চেয়ার উল্টে ফেলে দেওয়া হচ্ছে। একদল যুবক সেখানে প্রবেশ করেছেন নার্সিংহোমে এবং দরজা ভেঙে দেওয়া হচ্ছে, চেয়ার উল্টে ফেলা হচ্ছে, অর্থাৎ কার্যত নার্সিংহোমে ভাঙচুর চলে, যে ছবি সিসি ক্যামেরায় উঠে এসেছে। এবং অভিযোগ সামনে উঠে আসছে যে মৃতের পরিবারের তরফ থেকে এই হামলা ভাঙচুর করা হয়। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আসে? দেখো, 6 নম্বর মনপাট এলাকার বাসিন্দা বিমল সরকার, তিনি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন এবং তাকে নিয়ে যখন হাসপাতালে আসে তার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এই নার্সিংহোমের মধ্যে তাণ্ডব চালায়, এই নার্সিংহোমের মধ্যে তাণ্ডব চালালো রোগীর আত্মীয় এবং তার পরিজনরা। এই খবর পায় জয়নগর থানার পুলিশ। জয়নগর থানার পুলিশের বিশাল টিম ঘটনাস্থলে আসে এবং কার্যত লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়। ঘটনাস্থলে আসে জয়নগরের আইসি সহ একাধিক পুলিশ কর্তারা এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এই নার্সিংহোমে যারা রোগী ভর্তি রয়েছে তারা আতঙ্কিত হয়ে পড়েন, এলাকার মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ যেভাবে এই সিসিটিভি প্রকাশ্যে এসছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে কয়েকজন নয় বেশ কয়েকজন যুবক তারা এসে তাণ্ডব চালালো, এই নার্সিংহোমের মধ্যে ভাঙচুর চালালো, মারধর করলো। বেশ, একটা ট্যাবলেট নাই, একটা কিছু নাই, কেউ আসেনি, বারবার দেওয়া হচ্ছে, গল্পগাই করছে, আনন্দ করছে। মানে আমাদের ছেলেরা অক্সিজেন জোর করে টেনে আনার পরে তখন ওরা এসে ওই অক্সিজেনটা জোরে, তাও ওরা জোরে নিয়ে ওরা দাঁড়িয়ে ছিল, আমাদের ছেলেরা জুড়েছে, একটা ট্যাবলেট পর্যন্ত দেয়নি। ঘটনা ঘটতেই পারে, সেই ঘটনার জন্য পেশেন্ট পার্টি এবং কিছু বাইরের লোকজন ভাঙচুর করে, স্টাফেদেরকেও মারধর করেছে। যদি আমাদের নার্সিংয়ের পক্ষ থেকে কোনো রকম ত্রুটি থাকে তার আইনি ব্যবস্থা নেওয়া হোক।